এই যে সোহেলের হাতে দিলাম ধানের শীষ, সবাই বলেন মার্কাটা কি? মার্কাটা কি? প্রিয় ঐতিহাসিক ফুলবাড়ির আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। আমার মনে হয় ফুলবাড়ি থেকে আমার বাড়ি আর ফুলবাড়ি থেকে কুড়িগ্রাম শহর দূরত্বের দিক থেকে আমার বাড়ি 2 মাইল কম। কি কথা ঠিক বললাম? আমার বাড়ির নাম হলো বড় বাড়ি, আর ফুলবাড়ি দুইটাকে যদি যুক্ত করি আমি, তাহলে আমি বলি বড় ফুলবাড়ি। কি হলো? তাহলে আমি কি আপনাদের আপন না? এই আসনে আমরা যাকে মনোনয়ন দিয়েছি, আমার প্রিয় ছোট ভাই, সে কেমন সজ্জন, কেমন ভদ্র, নম্র, সেটা আমার চেয়ে আপনারা খুব ভালো করে জানেন। ওর জন্যই আমার এখানে আসা। ওর মাধ্যমেই আমি ফুলবাড়ির সঙ্গে আমরা যোগসূত্রটা গভীর করে তুলতে চাই। একজন প্রতিনিধি লাগবে না? সেই প্রতিনিধি হিসাবে আমার দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিতে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হলো সোহেল হোসেন কায়কোবাদ। এখন যেখানেই যাচ্ছেন, ভোটের আলোচনা ছাড়া কোনো আলোচনা আছে? বিয়ে বাড়ি যান, হাট বাজারে যান, চায়ের দোকানে বসেন, সবাই বলে কোন পার্টিকে ভোট দিব, কোন মার্কাকে ভোট দিব, কোন ব্যক্তিকে ভোট দিব। 3টি প্রশ্ন। দল হিসাবে যদি আমি প্রমাণ করতে পারি যে বিএনপি নাম্বার 1, ক্যান্ডিডেট হিসাবে যদি সোহেল নাম্বার 1 হয়, আর মার্কাটা যদি নাম্বার 1 হয়, তাহলে ফুলবাড়ির লোকের ভোট দিতে কোনো সমস্যা আছে? আমরা ওই দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার উষা লগ্নে, যার স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল, উনি আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আর আমাদের নেতা জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছেন, আমি মেজর জিয়া বলছি। যুদ্ধ ঘোষণা করেছেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। আমার দলের প্রতিষ্ঠাতা হলো সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি পরবর্তীতে চাকরিতে ফিরে গিয়েছিলেন, কিন্তু যাদের রাষ্ট্র ভালো করে পরিচালনার কথা ছিল, তারা ভালো করে চালাতে পারেনি। অনেক মুরব্বী আছেন এখানে, জানেন সেই সময় কেমন অবস্থা ছিল আইন শৃঙ্খলার। 7 কোটি মানুষ ছিল, তাদেরই খাবারের ব্যবস্থা হয়নি। গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, পত্রপত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অনিবার্য হয়ে পড়েছিল সেই দলের পরিণতি। জিয়াউর রহমান আবার ক্ষমতার পাদদেশে আসছেন। এখানে প্রায় আমরা সবাই কৃষক। কৃষকের জন্য কি করছে শুধু এতটুকু বলি আমি। আপনারা সবাই জানেন, একসময় আমাদের অঞ্চলে বিত্রি ধান হইত। এখন সেই ধান আছে? আমাদের যারা যুবক, নতুন প্রজন্মে, তারা বিত্রি ধান চিনে? জিয়াউর রহমান কত দূরদর্শী নেতা ছিলেন। উনি বিদেশ থেকে ইরি ধান নিয়ে আসলেন, শ্যালো ইঞ্জিন নিয়ে আসলেন, পাওয়ার টিলার, ট্রাক্টর। আগে বিত্রি ধান 1 একরে জমি ছিটালে হয়তো 1.5 মণ, এখন ইরি ধান হয় 100 মণ। আগে 7 কোটি মানুষ খাবার পায়নি, এখন আমরা 20 কোটি মানুষ। খাবারের হয়তো কষ্ট হয়, কিন্তু না খেয়ে আছে এরকম লোক বাংলাদেশে আর নাই। শুধু কৃষকের জন্য এই কথাটা বললাম, তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি। তারপরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আহ্বানে, অনুরোধে আবার রাজনীতিতে আসলেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া একটি স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করলেন গণতন্ত্রের মুক্তির জন্য, যার কারণে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে বলে গণতন্ত্রের মা। সেই খালেদা জিয়া 1991 সালে, বিএনপি তখন ভঙ্গুর অবস্থা, এই এলাকায় যিনি 79 এমপি হয়েছিলেন, উনিও জাতীয় পার্টিতে চলে গিয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার দেশপ্রেম, সংগ্রামের আন্দোলনকে সম্মান করে তাকে বিপুল ভোটে নির্বাচিত করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। সেই বেগম খালেদা জিয়া মা আমাদের আজকে আমাদের মাঝে বেঁচে নাই। ওনার মৃত্যু হয়েছে, আপনারা সবাই জানেন। তার জানাজায় পৃথিবীর যত লোকের জানাজা হয়েছে,
আমার মনে হয়, আমি ইতিহাস ঘাঁটি দেখেছি, খালেদা জিয়ার জানাজার যত লোকের সমাগম হয়েছে আর কারো জানাজায় এত লোক হয় নাই। আমার মতো নেতা প্রায় 15 কিলোমিটার দূরে দাঁড়িয়ে জানাজায় পড়তে হয়েছে। কেন এত ভালোবাসা, কেন মানুষের এত শ্রদ্ধা? একটি মাত্র কারণ, খালেদা জিয়া ছিল গণতন্ত্রের পাহারাদার, খালেদা জিয়া ছিল সার্বভৌমত্বের পাহারাদার, যার জন্য দল মত ধর্ম বর্ণ সকল মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আপনারা সবাই জানেন যে ভারত আর পাকিস্তান বৈরী অবস্থা, একসঙ্গে কোনো অনুষ্ঠানে যায় না, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দুই দেশের প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধি পাঠিয়েছে। খালেদা জিয়া আজকে আর বিএনপির নেত্রী ছিলেন না, গোটা বাংলাদেশের মানুষের নেত্রী ছিলেন। আগামী দিনে যাকে ভরসা করছে বাংলাদেশ, সেই প্রিয় সবার আগে বাংলাদেশ যিনি বলছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। এখন গোটা বাংলাদেশের মানুষ তার উপর আস্থা রাখে এবং গণমাধ্যম জনগণ বলে বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় যাবে। কি ফুলবাড়ির লোক বিশ্বাস করেন তো? তাহলে দল হিসাবে বিএনপি নাম্বার 1, আর বাকি দল অবস্থার বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। তাদের ক্ষমতা যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। তারা যখন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল তখন হয়তো 15-20টা আসন পেয়েছিল। কি তাহলে নাম্বার 1? এখন আসেন আমার ওই ক্যান্ডিডেট কি রকমের, কোন দোষ দেখেন এর? মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, দলের নেতা হিসাবে নাম্বার 1। আসেন এখন মার্কা, মার্কাটা কই দেন? মার্কাটা কি? আমি বেশি অন্য মার্কার ব্যাখ্যা দিব না। পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষকে আহার করতে হবে, করতে হবে না? সব মার্কার বিকল্প আছে, লাঙ্গলের বিকল্প আছে, দাড়িপাল্লার বিকল্প আছে, হাত পাকার বিকল্প আছে, ধানের শীষে কোনো বিকল্প আছে? তাহলে এটা কি নাম্বার 1? তাহলে 3টা নাম্বার হয়ে গেল আমাদের প্রার্থীর পক্ষে। তাহলে ফুলবাড়ির লোকের কি আর ভোট দিতে কোনো সমস্যা আছে বলেন? এখন আসি, কিসের জন্য আমাদের বিএনপিকে ভোট দিবেন? বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে কি করবে? ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে যে 31 দফা রাষ্ট্র কাঠামো আমরা দিয়েছি, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। সব কথা বললে অনেক সময়ের দরকার। আমরা ওই রকম একটি রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রের মধ্যে সাম্য থাকবে, শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, গণতন্ত্র থাকবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই আমরা। সে কারণে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে 12 তারিখের জন্য। তা ফুলবাড়ির লোক অপেক্ষা করবেন না আপনারা? সে কারণে এই বাংলাদেশের মানুষ শুধু তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। তারেক রহমান যদি আজকে বাংলাদেশে রাজনীতিতে হাল না ধরতো, আর কোনো বিকল্প লোক আছে যে বাংলাদেশের এতগুলো মানুষের দায়িত্বভার গ্রহণ করতে পারবে? পারবে না। এই কারণে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ এখন মুখিয়ে আছে 12 তারিখের অপেক্ষায়। তো 12 তারিখে আমি যদি এই এলাকার কথা বলি, আমি একটু আগে বলছি যে আমার বাড়ি কুড়িগ্রামের চেয়ে কাছে। এর মানুষ সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত। আপনারা হচ্ছেন সীমান্তবর্তী জেলার মানুষ। আমার বাড়ি দিয়ে সবসময় যান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যান না? সবসময় আমার উপর দিয়েই যান আপনারা, লালমনিহাট দিয়েও যান, বড়বাড়ি দিয়েও যান। আমার মনে হয় সোহেলকে যদি আপনারা নির্বাচিত করেন, সোহেলের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব ফুলবাড়িকে, ফুলবাড়ির উন্নয়নের জন্য। কারণ আমি যদি আমার বাড়ির থেকে দেখি তাহলে ডান দিক হয় আমার ফুলবাড়ি। এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবে তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে, আমি যদি বলি ভাই ফুলবাড়ির জন্য এইটা আগে পাশ করেন, সেটাই আগে পাশ হবে ইনশাল্লাহ। সেই ভরসা আপনারা আমাদের উপর রাখতে পারেন। আর একটা কথা বলি, সোহেল কি কারো কাছে অপরিচিত? চিনে না এমন কোন লোক আছে? সবাই তাকে চিনে। আর যারা বিপক্ষে দাঁড়িয়েছে, বিশেষ করে একজন নতুন প্রার্থীর কথা আমি বলবো, তাকে কি এইভাবে লোক চিনে? তো রাত 12টায় যদি আপনার দরজায় কেউ নক করে, দরজা খুলে যদি অপরিচিত লোক দেখতে পান, ভয় পাবেন না যে লোকটা অপরিচিত, কি উদ্দেশ্যে এসেছি না জানি না? আর সোহেল যদি আপনাদের দরজায় রাত 3টার সময় নক করে, খুলে সোহেলকে দেখেন, আপনারা জড়াই ধরবেন না? সোহেল ভাই কি ব্যাপার, কি সমস্যা? এটাই হলো পরিচিত অপরিচিত লোকের মধ্যে তফাৎ। যার অতীতের কোনো কাজ জানেন না, যার সঙ্গে আপনাদের কোনো পরিচয় নাই, তার উপরে ভরসা করা যায় না। সোহেলকে তো আপনারা বারংবার যাচাই বাছাই করেছেন, করেন নাই? উদাহরণ হিসেবে বলি, ফুলবাড়ি বাজারে দেখেন গিয়ে কোনো এক লোক যদি তার বউয়ের শাড়ি কিনতে যায়, 5টা দোকান যাচাই করে, তারপরে বউয়ের শাড়ি পছন্দ হয় না, তারপরে বিআইকে ডাকে, বিআই আইসেন তো, বিয়ানির এখন শাড়ি পছন্দ করে দেন। মাত্র 600 টাকা দামে শাড়ি কিনতে 6টা দোকান যাচাই বাছাই করা হয়। আর এতগুলো লোকের দায়িত্ব গ্রহণ করবেন, তাকে আপনি যাচাই করবেন না, চিনবেন না, জানবেন না? সুতরাং বুঝতে হবে যে সঠিক সময় সঠিক মানুষটাকে বেছে নেওয়াটাই হলো মূল কাজ। এখন আমি বলি, পরিচিত লোকের কাছে এটা সবচেয়ে বেশি সুবিধা। সোহেল আজকে 30 বছর যাবৎ রাজনীতির সঙ্গে জড়িত। হঠাৎ আবির্ভাব ঘটে গেল একজনের, তার আপনি পরিচয় ঠিক মতো জানেন না, তার সঙ্গে আপনার উঠা বসা নাই, তার কাজের দক্ষতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এমন লোককে কি দায়িত্ব দেওয়া যাবে? যাবে না। এখন আমি আশা করি ফুলবাড়ির মানুষ মনের দিক থেকে অনেক বড়, অনেক লোকের সঙ্গে আমার পরিচয়, অনেকে আমার কাছে যান, নানান সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলেন। তো একটু সেতু বন্ধন তো তৈরি করতে হবে, করতে হবে না? তো সেতু বন্ধন করবে কারা? সবাই কি আমার কাছে যাবেন? যেতে আপনাদের প্রতিনিধি, সেই প্রতিনিধিটাই হলো সোহেল, এবং সরকার গঠন হবে সোহেলের বিএনপি। আর যদি অন্য দলকে ভোট দেন লাভ হবে কোনো? আমরা কুড়িগ্রামের মানুষ সবসময় উল্টা পথে চলি। কিরকম? কিছু কিছু দল আছে যাদের ইঞ্জিন নাই। কিরকম? স্টেশনে কতগুলো বগি পড়ে থাকে না, যার ইঞ্জিন নাই, ও কোনোদিন কমলাপুরে যাবে? আর বিএনপি হলো সেই ট্রেন, ইন্টারসিটি, একদম হুইসেল মেরে ঢাকায় পৌঁছাবে সোহেলের নেতৃত্বে। সুতরাং ওই বগির মধ্যে বসে থাকেন না, কোনো লাভ হবে না। ইঞ্জিন ছাড়াই বগি বসে আছে, লাভ হবে কোনো? সেই কাজ আপনারা করবেন না আমি জানি, কিন্তু সবসময় উল্টা দিকে যায়। এইখানে শুনি কি কিছু কিছু লোক লাঙ্গলের পক্ষে কাজ করে নাকি? এটা কোনো দল হইল ভাই? এ দলের তো ইঞ্জিনে নাই। এই 17টা বছর ওই একটি অশুভ শক্তির সঙ্গে লিয়াজো করছে ওরা, দিনের পর রাতে করছে এরা। এদের তো ভোট চাওয়ার কোনো অধিকারই নাই। এখন নানান মায়া কান্না করে। আর রংপুরের মানুষ ওই মুঠিয়া লাঙ্গল ঘাড়ত নিয়ে রংপুরকে সর্বনাশের শেষ প্রান্তে পৌঁছায় দিছি আমরা। এই যে আমাদের তিস্তা নদী একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। রংপুরে 2 কোটি মানুষ, 5টি জেলার মানুষ আজকে ভিক্ষুকে পরিণত হয়েছে একটা নদীর কারণে। এই নদীটাও ঠিক মতো তারা ঠিক করতে পারে নাই। আমি একটা নতুন ডাক দিয়েছি, দেখেন ধরতে পারেন কিনা। জাগো বাহে, এই যে সবাই জানে বাহে মানে বাবা হে, বেটাকে বাহে বলি আর বাবাকে বাহে বলি আমরা। আমার এই ডাক আজকে বাংলাদেশ না বিশ্বকে কাঁপিয়েছি আমরা। এখন ফুলবাড়ির লোক বলতে পারেন দুলু ভাই তিস্তা মহাপরিকল্পনা আমাদের কি লাভ হবে? এটি শুধু তিস্তা পাড়ের মানুষের পরিকল্পনা নয়,
এই পরিকল্পনার মাধ্যমে ইকোনমিক্যাল জোন, স্যাটেলাইট শহর, হাউজিং, এখানে আমাদের ফুলবাড়ির প্রচুর লোক ঢাকায় কাজ করে আমি জানি। তারা বাড়িতে গরম ভাত খেয়ে তিস্তা পরের শিল্প কারখানায় কাজ করতে পারবে। কর্মসংস্থান হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের। ইতিমধ্যে ভাতৃপ্রতিম চীন কথা দিয়েছে নির্বাচনের পরে তারা চুক্তি স্বাক্ষর করে কাজ শুরু করবে। এই একটা কাজ যদি আমরা করতে পারি তাহলে রংপুরের মানুষকে আর মঙ্গার কথা বলা যাবে না, মফিজও বলতে পারবে না কেউ। রংপুরের মানুষ সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন করে। আর রংপুর ছিল একসময় রঙের রসে ভরপুর, সেই রংপুর আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেই রংপুরকে বাঁচিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন, সে আন্দোলন প্রায় চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছে। আপনারা সহযোগিতা করবেন। এই তিস্তা মহাপরিকল্পনা শুধু ফুলবাড়ি না, এর অংশ রাজারহাট দিয়ে প্রবাহিত হয়েছে। ওই অংশের ভোটারদেরও এটার প্রয়োজন রয়েছে। আমরা এটা বাস্তবায়নের মধ্য দিয়ে কর্মসংস্থানটা সৃষ্টি করব। আমাদের প্রিয় চেয়ারম্যান গত 3 দিন আগে রংপুরে এসেছিলেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলেছে রংপুরের মানুষের জন্য। একটি বলেছেন যে রংপুর সবচেয়ে সম্ভাবনাময় জায়গা, অবহেলিত এবং নেতৃত্বের কারণে রংপুরের উন্নয়ন হয়নি। আপনারা ধানের শীষে ভোট দেন, রংপুরকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। কৃষক ভাইদের জন্য বলেছেন বেগম খালেদা জিয়া যেমন 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছেন, উনি বলেছেন 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করা হবে। উনি আরো একটা কথা বলেছেন, এনজিও থেকে প্রচুর ঋণ নেই আমরা, রেজিস্টার্ড এনজিও গুলোর থেকে। যারা ঋণ নিয়েছেন সমস্ত টাকা সরকারের তহবিল থেকে পরিশোধ করে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, এগুলো তো বলেইছে। এই যে রংপুরকে নিয়ে ওনার যে ভাবনা, সেই ভাবনা আমার সঙ্গে যখন মাঝে মাঝে ওনার কথা হয়, আমি বলেছি যে রংপুরে সবচেয়ে বেশি শিল্প কারখানা করতে হবে আপনার। কিভাবে করবেন? আমি রংপুরের সবচেয়ে জমি সস্তা, রংপুরের সবচেয়ে শ্রম সস্তা, রংপুরের আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো। সুতরাং যদি আপনি গ্যাস দিতে পারেন রংপুরে, তাহলে শিল্প কারখানা এখানে নির্মাণ করা সম্ভব হবে। এইটাই হলো মূল কারণ যে এইবার সুযোগ তৈরি হয়েছে। ফুলবাড়ি ভাইদেরকে বলে যাই আমি, আপনারা আর ভুলের জায়গায় থাকিয়েন না, আপনার মেইন স্ট্রিমে আসেন। মেইন দল, যে দল ক্ষমতা যাবে সেই দলে আসেন, তাহলে ফুলবাড়ির ভাগ্যের পরিবর্তন ঘটবে। এখন আমার এখানে দাঁড়িয়েছে, আমারই আত্মীয় হয়, এখন ওর কথা আমি কি বলি? কি মার্কাটা? শাপলা কলি। এখনো কলিতে আছে, ফুটছে। ফোটার আগেই এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে, ওই ফুল তো আর কোনোদিন ফুটবে না। স্বাধীনতার আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, তাদের সঙ্গে জোট বেঁধেছে শাপলা কলি। এই ফুল আর ফোটার কোনো সুযোগ নাই। ওরা যদি নিজেরাই নির্বাচন করত, ওদের আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকার জন্য আমাদের একটা সমর্থন থাকতো। মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের আমির সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। সারা বাংলাদেশের মায়েরা বোনরা ফুঁসে উঠেছে তার বক্তব্যে। যে সমস্ত কর্মজীবী মহিলা নাকি বাইরে কাজ করে, তারা নাকি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে। কি ধরনের কথা বলে! তাদের যে আমির, তারা বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এটা যারা বিশ্বাস করে তাদের ঈমান থাকবে না। পৃথিবীতে 10 জন মানুষ বেহেশতের খবর পেয়েছে, আর কেউ পেয়েছে? ওদের নিজেদের ঠিকানা নেই, ওরা আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। তবে যদি এটা হয় যে হ্যাঁ ওই মার্কায় ভোট দিলে, তাহলে ফুলবাড়ির লোক তো একটাও বেহেশত যাইতে পাচ্ছেন না, কারণ ওই মার্কা তো এখানে নাই। আপনাদেরকে ধ্বংস করে দিল তো, কি ধ্বংস করে নাই? আমাদের ওই মার্কাটা তো এখানে নাই, ওই দলের নেতৃত্ব তো নাই। তো ওনারা বলছে যে এই মার্কায় ভোট দিলে, পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন। তো ওনাকে জিজ্ঞাসা করেন যে আমরা ফুলবাড়ির লোক কি দোষ করলাম ভাই, আমাদের এমন একটা মার্কা দিলেন যেটা দিয়ে বেহেশতে যাওয়া যাবে না? আমার দাদারা মারা গেছে ব্রিটিশ আমলে, তখন কি মার্কা ছিল? আমরা যে সৌদি আরবে হজ করতে যাই, সেখানে কি মার্কা আছে? গণতন্ত্র আছে? ভোট আছে? তাহলে কি সৌদি আরবের লোক সব জাহান্নামী নাকি?
কি কুফরি কথা বলে, কি মতবাদ এগুলো, এগুলো বিশ্বাস করবেন না, ঈমান থাকবে না। তাহলে কথা কি ফাইনাল? ফাইনাল? কার কার ফাইনাল এনে হাত তোলো দেখি। এটা কি হল ভাই? আমার এলাকার লোক হলো আলা ভোলা, সাদা বেলটা। হ্যাঁ, ঝকতে তুললো নাকি দুলু ভাই? এত সাদা রংপুরের মানুষ আমরা। কিরকম সাদা জানেন? চাচার হলো দুইটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি তো টাকা থয়, আর বাজার করতে যায় যেটা পকেটের টাকা নেই সেই পাঞ্জাবি পরি। যা বড় মাছের দড়ি লাগাইছে, পকেটত হাসতে দেখে টাকা নাই, আবার বাড়ি আসি পাঞ্জাবি পরি যায় দেখে মাছও নাই টাকাও নেই। স্টেশনের টিকিট কাটছে, যা চা খাইতে বসছে, ট্রেনে হুইসেল দিছে। এখন বেটা যায় কয় আব্বা ট্রেন না ছাড়ি দেয় যান না। বলে এত ক্ষমতা, মোটে টিকিট আছে না। কত সাদা, কত সহজ। আমি যে এতক্ষণ বললাম, উল্টা পাশে হাত তুললেন, লাভ হইল কি? এইবার সবাই মিলে তোলেন দেখি, মার্কাটা কি? লোক হয়েছেন অন্তত কত হাজারে হিসাব করি পাবো না। চিকড়িলেন কয়জন? আর একবার দেখেন, মার্কাটা কি? কোন রকম ধল্লা ব্রিজ গেছে, এমন চিকড়িবেন এখানে আমার বড় বাড়ি পর্যন্ত ফাটাই ফেলবেন একদম। মার্কাটা কি? মারহাবা। তাহলে এই যে বললাম, এই মার্কার কোনো বিকল্প নাই। সবাই মিলে 12 তারিখে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন সবাই। আমরা তো বিএনপির লোক খুবই দুর্বল, সবাই ভোট কেন্দ্রে যাবেন। আর একটা কথা বলি আমি, 5ই আগস্টের পর কেউ কেউ যদি ভাবেন যে কোনো অপরাধীকে, কোনো খারাপ মানুষকে বিএনপি আশ্রয় দিবে, কোনোদিন আশ্রয় দেওয়া হবে না। আপনারা দোয়া করেন যাতে ফুলবাড়ির আইন শৃঙ্খলা এমন ভাবে উন্নীত করব আমরা, ফুলবাড়ি যাতে একটি শান্তির এলাকা হিসাবে বসবাস করতে পারেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই যে সোহেলের হাতে দিলাম ধানের শীষ, সবাই বলেন মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি?